প্রেগন্যান্সিতে বেবি উম্মের মধ্যে যে থাকে একটা ওয়াটারের মধ্যে সে ফ্লোট করতে থাকে। এই যে ওয়াটারটা সেটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। এইবারে এই যে অ্যামনিওটিক ফ্লুইডটা সেটার একটা পার্টিকুলার রেঞ্জ থাকে। সেই রেঞ্জের থেকে যদি কমে যায় বা বেশি হয়ে যায় দুটোর ক্ষেত্রেই বেবির জন্য সেটা সেফ নয়। তো অ্যামনিওটিক ফ্লুইড যদি কমে যায় সেটা বাড়ানোর জন্য আপনি বাড়িতে কি কি রেমেডি অ্যাপ্লাই করতে পারবেন জানবো আজকের ভিডিওতে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগন্যান্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করবো ফার্স্ট নোটিফিকেশনে আপনি সেটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। একদম প্রথমে জানবো অ্যামনিওটিক ফ্লুইড ব্যাপারটা কি। এটা হচ্ছে একটা ক্লিন তরল যেটার মধ্যে আপনার বেবি আপনার উম্মের মধ্যে ফ্লোট করতে থাকে। এই যে অ্যামনিওটিক ফ্লুইডটা সেটা বেসিক্যালি বেবিকে সারাউন্ডিংয়ে এমনভাবে প্রোটেক্ট করে রাখে যে বাইরের যে কোনো আঘাত থেকে বেবি প্রোটেক্টেড থাকে। এটা একটা কুশন টাইপের এফেক্ট দেয়। তো যদি বাইরে থেকেও আপনার উম্বে কোনো রকম আঘাত লাগে সেই আঘাত কিন্তু বেবি পর্যন্ত পৌঁছয় না। অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে বেবির গ্রোথ হয়, বেবি মুভমেন্ট করে, বেবির প্রপার ডেভেলপমেন্ট হয় এবং বেবির গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য যাবতীয় রিকোয়ারমেন্ট যা কিছু সব কিন্তু বেবি এই অ্যামনিওটিক ফ্লুইডের থেকে পায়। ফার্টিলাইজেশন যখন হয় তখন এই অ্যামনিওটিক যে স্যাকটা সেটা ফর্মেশন হয় এবং একদম ইনিশিয়াল স্টেজে মানে যতদিন না পর্যন্ত বেবির ইন্টারনাল অর্গান লাইক কিডনি পুরোপুরি ফর্ম হবে ততদিন পর্যন্ত কিন্তু এটা পুরোপুরি জল দিয়ে ফিল থাকে, মানে তার মধ্যে কোনো রকম ইউরিন থাকে না। যখন বেবির কিডনি ডেভেলপড হয়ে যায় এবং বেবি নিজের রেচনতন্ত্রের যে প্রক্রিয়া সেটা প্রপারলি শুরু করতে পারে তখন থেকে কিন্তু এই যে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ইউরিন মিশতে থাকে এবং ফাইনালি সেটা বেবির ইউরিন দ্বারা তৈরি হয়। তো একদম শুরুতে মানে ধরুন 4 থেকে 8 সপ্তাহ এই যে সময়ের টাইম ফ্রেমটা, সেই সময়ে এই অ্যামনিওটিক ফ্লুইডের যে মাত্রাটা সেটা মোটামুটি 20 ml মতো হয়। আর যখন ধীরে ধীরে বেবি বড় হয় মানে যখন 20 উইকসের পর্যায়ে পৌঁছয় তখন এই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়ায় 350 ml। এবং এই 20 সপ্তাহ পর যখন বেবির কিডনি ডেভেলপড হয়ে যায় এবং বেবির ইউরিন এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে মিশতে শুরু করে, এই যে সময়ের ফ্রেমটা এই সময় কিন্তু এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা বাড়তে থাকে এবং 37 উইকে গিয়ে সেটা দাঁড়ায় 700 ml থেকে 1 লিটার পর্যন্ত, যেটা ধীরে ধীরে কিন্তু কমে যায় কারণ 37 উইক্সের পরে বেবির কিডনি এই যে ইউরিনটাকে আরও কনসেন্ট্রেট করে দেয়। তো সেইটার জন্য মোটামুটি 40 উইক্সে গিয়ে এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রাটা গিয়ে দাঁড়ায় 600 থেকে 650 ml মতো। এবং অ্যামনিওটিক ফ্লুইডের কিন্তু একটা পার্টিকুলার রেঞ্জ হয়, সেই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা কত হবে সেইটা কিন্তু ক্যালকুলেট করা হয় এএফআই মানে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স থেকে, যেটার রেঞ্জটা হচ্ছে 5 থেকে 25 সেন্টিমিটার। এইবার যদি সেটা থেকে কমে যায় বা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এইটা কিভাবে আপনি জানবেন? যখন আপনার ইউএসজি হবে মানে প্রত্যেকটা গ্রোথ ফেজে যখন আপনার ইউএসজি হবে তখনই কিন্তু এই এএফআই ইন্ডেক্সটা আপনি জানতে পারবেন। ইউএসজি রিপোর্টে সেটা মেনশন করা থাকবে, যেটা আপনি ফার্দার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে জানবেন যে যদি কমে যায়, যদি নর্মাল থাকে তাহলে তো ইটস ওকে, যদি কমে যায় সেক্ষেত্রে আপনি কি কি রেমেডি নেবেন। আপনার চিন্তার কোনো ব্যাপার নেই, মানে এটার জন্য আপনাকে স্ট্রেস নিতে হবে এরকম ব্যাপারটা না, কারণ মেডিসিনস আছে, সেই মেডিসিন দিয়ে আপনি সেটাকে ঠিক করতে পারবেন এবং বাড়িতেও কিছু হোম রেমেডি আপনি নিতে পারবেন যেটার মাধ্যমে আপনার যে অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রাটা সেটা হয়তো নর্মাল রেঞ্জে চলে আসবে। এই অ্যামনিওটিক ফ্লুইডটা বেবির জন্য এত বেশি কেন ইম্পর্টেন্ট? কারণ বেবি তার ডেভেলপমেন্টের জন্য যা কিছু রিকোয়ারমেন্ট মানে সেটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, হরমোনস, গ্রোথ ফ্যাক্টরস, এভরিথিং, অ্যান্টিবডি সব কিছুই কিন্তু পায় ওই অ্যামনিওটিক ফ্লুইড থেকে এবং সেটা থেকেই সে অক্সিজেন পায় এবং তার যাবতীয় সিস্টেম কিন্তু অ্যাক্টিভেটেড থাকে পার্টিকুলার ওই অ্যামনিওটিক ফ্লুইডের জন্য। তো অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা সঠিক থাকাটা কিন্তু ভীষণ দরকার। এই যে অ্যামনিওটিক ফ্লুইডটা কমে যাওয়ার কতগুলো পার্টিকুলার রিজন থাকে, অনেক সময় তো রিজন ছাড়াই হয়ে যায়, আবার কিছু কিছু রিজনের মধ্যে একদম প্রথমটা হচ্ছে যদি কোনোভাবে অ্যামনিওটিক স্যাক ব্রেক করে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে আসতে থাকে এবং যদি বাই চান্স এই পর্দাটা ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু একবারেই যে হুড়হুড় করে আপনার অ্যামনিওটিক ফ্লুইড বাইরে বেরিয়ে আসবে এরকম না, ধীরে ধীরে আসবে, মোটামুটি 24 থেকে 40 আওয়ার টাইম ফ্রেম থাকে।
তো যদি এরকম সিচুয়েশন হয় ইমিডিয়েটলি কিন্তু আপনাকে হসপিটালে বা ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিতে হবে। নেক্সট হচ্ছে যদি বেবির কিডনি প্রপারলি ফাংশন না করে, সেক্ষেত্রে বেবি প্রপারলি ইউরিন প্রোডাকশন করতে পারবে না, তো অ্যামনিওটিক ফ্লুইড কমে যাবে। এছাড়াও যদি মায়ের মধ্যে কোনো রকম সমস্যা থাকে, সেটা হরমোনাল কোনো সমস্যা হতে পারে, সেটা ওবেসিটির সমস্যা হতে পারে, হাই ডায়াবেটিস হতে পারে, হাই বিপি হতে পারে, ইন এনি কেসেস আপনার কিন্তু সমস্যা হতে পারে। সমস্যা হবেই এরকম না, হওয়ার চান্স থাকে। নেক্সট হচ্ছে যদি আপনার কোনো এরকম মেডিকেশন চলে যেটা আপনার বডি ফ্লুইডকে কমিয়ে দেবে, আপনার বডি ফ্লুইড যদি কমে যায় ওভারঅল আপনার অ্যামনিওটিক ফ্লুইডের উপরও কিন্তু তার এফেক্ট পড়বে। বা যদি প্লাসেন্টা ঠিকঠাক করে কাজ না করে বা কোনোভাবে ইউটেরাসের সাথে এই প্লাসেন্টার ডিট্যাচমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা আপনি ঠিক করবেন কিভাবে, মানে ঠিকঠাক করে মেনটেন করবেন কিভাবে, তার প্রথম পয়েন্ট হচ্ছে প্রেগনেন্সির সময় সারাদিনে 3 লিটার জল খাওয়ার অ্যাডভাইস ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। এবং এই জলের সাথে অ্যাডিশনাল থাকে যদি আপনি রোজ একটা করে ডাব খেতে পারেন, সেটা আপনার নিউট্রিশন মানে মিনারেল যে নিডটা সেইটাকেও ফুলফিল করবে, আপনার যদি ডিহাইড্রেশন জনিত কোনো প্রবলেম থাকে সেটাকেও সলভ করবে। নেক্সট হচ্ছে আপনি এরকম কোনো খাবার খাবেন না যেটা আপনার ডিহাইড্রেশনকে এনহ্যান্স করবে, যেরকম কফি বা টি যদি আপনি এক্সেস অ্যামাউন্ট খান, খেতে বারণ কিন্তু করছি না, বলছি যে যদি বেশি খান সেক্ষেত্রে কিন্তু সেটা অনেক সময় যেহেতু ক্যাফিন থাকে সেটা আপনার ডিহাইড্রেশন করিয়ে দেয়। তো সেটাকে আপনি মাথায় রেখে আপনি চা বা কফি খেতেই পারেন, কিন্তু সেটা মোটামুটি একটা লিমিটে। নেক্সট হচ্ছে আপনি এরকম ফল এবং শাকসবজি খাবেন যেগুলো প্রচুর পরিমাণে ওয়াটার কন্টেন্ট আছে। ফ্রুটসের মধ্যে যেরকম যে কোনো আপনি ফ্রুটস নিয়ে নিন, তাতে ওয়াটার কন্টেন্ট তো প্রচুর থাকবে, তার মধ্যে তরমুজ, আঙুর এই ধরনের যে খাবারগুলো, যে শাকসবজিগুলোতে প্রচুর ওয়াটার কন্টেন্ট আছে, যেরকম লেটুস বা টমেটো, এই ধরনের খাবারগুলো আপনি খেতে পারেন। নেক্সট হচ্ছে আপনি যোগা বা ওয়ার্কআউট বা নর্মাল ওয়াক করবেন যাতে আপনার ব্লাড সার্কুলেশন প্রপারলি হয়। যদি আপনার ব্লাড সার্কুলেশন ঠিকঠাক করে হয় তাহলে কিন্তু আপনার যদি অ্যামনিওটিক ফ্লুইডের সমস্যা থাকে সেটা কিন্তু ইজিলি আপনি ওভারকাম করতে পারবেন। নেক্সট হচ্ছে স্ট্রেস নেবেন না। স্ট্রেস কিন্তু আমাদের প্রেগনেন্সিতে আমাদের ওভারঅল হেলথের উপর ভীষণ ইম্প্যাক্ট ফেলে। তো ইউএসজি যখন করা হচ্ছে তখন বেবির ডেভেলপমেন্টও দেখা হয়। তো যদি বেবির ডেভেলপমেন্ট ঠিক হয় তার মানে কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড কমে যাওয়ার পরেও আপনার বেবির ওপর সেটার ইম্প্যাক্ট পড়েনি। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনার যদি মেডিকেশন শুরু হয়ে যায় তাহলেই কিন্তু আপনার সেই প্রবলেম সলভড হয়ে যাবে। নেক্সট হচ্ছে প্রপার রেস্ট, প্রপার স্লিপ ভীষণ ইম্পর্টেন্ট। তো এটাকে আপনি কিভাবে মনিটরিং করবেন? আপনার টাইমলি ইউএসজি করানো কিন্তু ইম্পর্টেন্ট। যদি কখনো কোনো কারণে মিস হয়ে যায় সেটা যত আর্লি আপনি করিয়ে নেবেন তত আপনার জন্য আপনার বেবির জন্য সেটা সেফ হবে। কোনো কারণে এই ওয়াটার ব্রেক করে যায় তাহলে কিন্তু যত দ্রুত আপনি ডাক্তারের কাছে বা হসপিটালে নার্সিংহোমে যেতে পারবেন তত আপনার জন্য ভালো। কারণ যদি অনেক লম্বা টাইম হয়ে যায় এবং অ্যামনিওটিক ফ্লুইড অনেকটাই কমে যায়, সেক্ষেত্রে যেহেতু এটা থ্রু রেসপিরেটরি সিস্টেমটা অ্যাক্টিভেটেড থাকে তাহলে অক্সিজেনের মাত্রা কমে গেলে কিন্তু আপনার বেবির জন্য সেটা হার্মফুল হতে পারে। আর একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নর্মালি তো যখন বেবি অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে থাকে, মানে যখনও পর্যন্ত ওয়াটার ব্রেক করে না, একদম ইনট্যাক্ট অ্যামনিওটিক স্যাকের মধ্যে থাকে, তখন তো ওই যে অ্যামনিওটিক ফ্লুইডটাই সেটাই খেয়ে নেয় এবং সেটাই ইউরিনেশনের মাধ্যমে বার করে দেয়, কোনো রকম সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হয় তখন যখন ডেলিভারির টাইম আসে, মানে বেবির উপর কোনো কারণে স্ট্রেস পড়ে বা অক্সিজেনের অভাব ঘটে, এবং অনেক সময় হয় না যে বেবি ডেলিভারির টাইমে পটি করে ফেলেছে, অনেকেই হয়তো শুনে থাকবেন। সেইটা খারাপ, কারণ যদি বাই চান্স ডেলিভারির সময়ে বেবি ওই অ্যামনিওটিক স্যাকের মধ্যেই পটি করে ফেলে এবং সেটা তো অবভিয়াসলি সে ইনহেল করে নেবে, সেক্ষেত্রে এই যে মিকোনিয়াম যেটা থাকে বেবির ফার্স্ট পুপ যেটাকে বলে, সেইটা যদি বাই চান্স কোনো কারণে রেসপিরেটরি সিস্টেমে চলে যায় বা বেবি গিলে ফেলে, সেক্ষেত্রে কিন্তু সেটা খুব হার্মফুল এবং লাইফ থ্রেটনিং হতে পারে। তো সেটার ব্যাপারে আপনার কেয়ারফুল থাকার ব্যাপার না, এটা জাস্ট একটা পয়েন্ট যেটা আমাদের মাথায় রাখতে হয় যে এটা যাতে কোনো রকমভাবে না হয়। বাকি আমার মনে হয় যে আমি এনাফ ইনফরমেশন দিয়েছি যে যদি অ্যামনিওটিক ফ্লুইড কমে যায় সেক্ষেত্রে আপনি কী কী করবেন বা এটা এক্স্যাক্টলি কী কী কাজ করে।
তো যদি এই রিলেটেড কোনো ইনফরমেশন আরও দরকার হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি আপনার কোনো ইনফরমেশন আমাকে পাস করার থাকে সেটাও আমাকে জানাবেন। আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন। আপনার ফ্রেন্ড যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তার সাথে প্লিজ শেয়ার করবেন, হয়তো তার জন্য একটু হেল্পফুল হবে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।